আপনারা যে আবৃত্তিকে রেখেছেন, অনেক জায়গায় তো থাকেই না। তবে হ্যাঁ, এই যে একটু আগে সঞ্চালক বলছিলেন না যে বিদেশে আবৃত্তি করে এসেছি, আবারও যাচ্ছি আমি 21 তারিখে ম্যানচেস্টার। এটা আমি বিজ্ঞাপনের জন্য বলছি না। একটা বিষয় দেখবেন, যখন আমি স্বদেশে পূজিত হই না, তখন বিদেশে পূজিত হই। যেমন রবীন্দ্রনাথও নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই বিদেশ থেকেই। স্বদেশে তার কবিতা নিয়ে হাসাহাসি করা হতো, অনেক কবি তাকে নিয়ে হাসাহাসি করেছেন, ছোট করেছেন, কিন্তু তবুও তিনি বিশ্বকবি হয়ে রয়েছেন। তাই আমার লড়াইটা চলবে, চলতেই থাকবে। আমি শুরু করছি এখানে, যেহেতু আমাদের ঈশ্বরের এই পূজার মধ্যে দিয়ে আমার অনুষ্ঠান শুরু, তাই বিদ্যাং দেহি, যিনি আমাদের কবিতার, গানের, শিল্পের এবং পড়াশোনার সেই দেবী, তার আরাধনার মধ্যে দিয়ে আমার অনুষ্ঠান শুরু করব, যেটি লিখেছেন সুজান মিঠি, অবশ্যই গল্পের ছলে। এবং আপনাদের সামনে আমার এটি প্রথম নিবেদন। দিদি শুরু করার আগেই আমরা চট করে ওনাকে একটু বরণ করে নেব। ব্যাচ, উত্তরীয় এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সাংস্কৃতিক বিভাগে যারা রয়েছেন, পুষ্পেন্দুবাবু এবং রামবাবু। স্মারক তুলে দিচ্ছেন পুষ্পেন্দুবাবু। ধন্যবাদ সকলকে। এবারে আমরা অনুষ্ঠানে চলে যাব, দিদির অনুষ্ঠানই শুনব। বাবা বলেছিলেন, ঈশ্বরের কাছে কেবল বিদ্যা চেয়ে নিস। আমি চোখ বন্ধ করে দুহাত পেতে চেয়েছি, বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি। বিয়ের রাতে আমার স্বামী বলেছিলেন, তোমার মুখে জ্যোতি ফুটে ওঠে, শিক্ষার জ্যোতি, চেতনার আলো। তুমি আমায় দেখো না, আমি তোমায় দেখি যুগের পরে যুগ। বছর কয়েক পরে আমায় আদর করার ছলে গঙ্গার পাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয় আমার স্বামী তার দ্বিতীয় রূপজ্যোতির তাড়নায়। আমি সাঁতরে সাঁতরে টেনে হিঁচড়ে শরীরটাকে এনে ফেলেছিলাম অনেক দূরে। জ্ঞান ফিরতেই কানে এলো আশ্রমের মাতাজির কণ্ঠ, এই তো বিপ্লব। আমি উঠে দাঁড়ালাম, সারা শরীরে সাঁতার তখনও। দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বললাম, মাগো, মাগো, বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি। আশ্রমের মাঠের ঘাস কাটলাম, সন্ধ্যায় আরতি করলাম, আশ্রমিক শিশুদের খাতায় মাথায় বুকে ঢেলে দিলাম আমার অর্জিত বিদ্যা। মনে মনে ভাবলাম, বিদ্যায় মুক্তি কই, শ্বাসে সুখ কই? প্রশ্নটা রইল গোছানো। অপেক্ষায় আরো বছর 5। আশ্রমের মাতাজি গত হয়েছেন,
আমি পথে পথে ছুটে গেছি, কুড়িয়ে তুলে এনেছি ফেলে দেওয়া কচি নরম প্রাণ, তাদের হৃদয়ে বাতাস দিয়েছি, ঘর দিয়েছি। সংবাদপত্রে আমার ছবি কথা জলজল করছে রোজ। আমার স্বামী তার রূপজ্যোতি হারিয়ে ফিরে এসেছেন হঠাৎ এক অপরাহ্নে, আমার কাছে কেঁদে পড়েছে। আমার শিশুরা ছুটে এসে রুখে দাঁড়িয়েছে, খবরদার আমাদের মাতাজিকে স্পর্শ করার স্পর্ধা দেখাবেন না। আমার শ্বাসের সুখ, চিবুকে হাসি। আমার স্বামী যাবার আগে বলে গেছেন, তোমার চারপাশে এত আলো, এত আলো, আমার যে চোখ ধাঁধিয়ে গেল। ক্ষমা করতে না পারো, অভিশাপ দিও না। আমি সিক্ত পোশাকে দেবীর সামনে চোখ বন্ধ করলাম, বললাম, মাগো, 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 বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি। আমার বুকের আগুন স্তিমিত হতে হতে উত্তর দিল, বিদ্যাই তো মুক্তি, বিদ্যাতেই মুক্তি, বিদ্যাতেই মুক্তি। আমাদের সঙ্গে এসেছে বিপ্লব, আপনাদেরই পাশের গ্রামের ছেলে। ও কাঁথিতে ডাক্তারবাবুর সাথে সহায়তা করে। ও আমাকে বলছিল যে দিদি এমন কিছু কবিতা বলো, গ্রাম বাংলার মানুষ কিন্তু সেই ধরনের কবিতা পছন্দ করে। আমি প্রায় 10-15 কেন 20 বছর ধরে একটু অন্য ধরনের আবৃত্তি করে এসেছি, আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, তাই আমি সবার মতো গা ভাসিয়ে দিই না এক কবিতায়। তবুও যদি আমি এক্ষুনি ছোটদের কলকাকলি পেলাম, যদি একজন দুজনও থেকে থাকেন, আর যদি বড়রা থাকেন একজন দুজন, তাদের জন্য আমি যে এই কবিতার দেশে পৌঁছে গেছি সেই স্বাক্ষর রেখে যেতে চাই। এই মেদিনীপুরেরই একজন কবি, আপনারা গর্বিত হন যার নামে, শ্যামলকান্তি দাস, আর সারা পৃথিবীর একজন অন্যতম শ্রেষ্ঠ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যার শতবর্ষ চলছে, তার রেলগাড়িতে চেপে পৌঁছে যাব কবিতার দেশে। মানে পৌঁছে গেছি এই জবদায়, এই পটাশপুরে, এই সার্বজনীন রাসমেলায় আপনাদের সামনে রেলগাড়িতে চেপে। আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়, আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। কি চাই কি পাইনি ভুলে যেতে চাই, শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই। মায়াভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি, কাঞ্চন নদী তীরে দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল, বিকেলের পর থেকে কবিতা পাগল।
কাটাকুটি কাগজের ডিঙি নৌকায় ধান পাতা পান পাতা হাওয়া খেতে যায়। চারদিকে বিস্তর ফল ফুল গাছে রংদার শব্দেরা ভিড় করে আছে। কেউ চুপচাপ, কেউ চুপচাপ, কেউ চুপচাপ, কেউ ঝগড়ুটে খুব, কেউ ভেসে ওঠে, কেউ জলে দেয় ডুব, কেউ খুব মিনমিনে, কেউ থাকে রেগে, কেউ বা ফোটায় ছবি সারা রাত জেগে, কেউ বা চেঁচিয়ে করে কান ঝালাপালা, মালঞ্চে আনমনে কেউ গাথে নালা, কেউ থাকে নাগালেই, কেউ থাকে নাগালেই, কেউ থাকে নাগালেই ঢিল ছোড়া দূরে, কেউ দূর আরো দূর দুবরাজপুরে। কেউ বা স্বপ্নে ওড়ে, কেউ খোঁজে মাটি, ভোমরার চড় খায়, পিঁপড়ের চাটি, গানে গানে ডানা মেলে কেউ বা ছড়ায়, কেউ মাস্টারি করে ছন্দ পড়ায়। কত ছবি কত রং, কত ছবি কত রং, কত ছবি কত রং, কত প্রজাপতি, কবিতার দেশে কারণেই লাভ ক্ষতি। যতই পাহাড়ে ঘুরি সাগরে বা বনে, কোনোখানে মিল নেই সুর নেই মনে। বেড়াতে এলাম তাই, বেড়াতে এলাম তাই, বেড়াতে এলাম তাই শীত শীত রেশে, স্বপ্ন সুরভি মাখা কবিতার দেশে। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সব্বাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার। ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই চট, সকলে দিই চট। দীঘা অর্জুন ফুট, দীঘা অর্জুন ফুট, দীঘা অর্জুন ফুট। ছুটি পেলেই 1 মাস, ছুটি পেলেই 1 মাস, ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস পথ পারো ঘন্টার, সেইখানে যাই যারে কাছেই পাহাড়পুরি। জায়গাটা, জায়গাটা, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায়, ট্রেন যেন টিকটিকি ঢিকি 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 ঢিকি। পাহাড়ের গাবে এসে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায়, মেঘ যেই কেটে যায়, আকাশের জানালায় মুখখানি ফোটে কার, মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। ঝিকঝিকে রেলগাড়ি যায়, রাজ্যের ছবি ফোটে জানলা জুড়ে। ছোট্ট ছেলেটা ওই মহিষ চড়ায়, আকাশে টিয়ার ঝাঁক যাচ্ছে উড়ে। ঝিকঝিকে 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 ঝিক, ঝিকঝিকে ঝিকঝিক ঝিকঝিক ঝিক, ঝিকঝিকে ছুটে চলে লম্বা গাড়ি। ফুলে ফুলে ছেয়ে আছে কৃষ্ণচূড়া ডালপালা, আর দেখো পেছনে তারি, আকাশে তুলেছে মাথা মস্ত পাহাড়। ঝিকঝিকে ঝিকঝিকে ছুটে চলে রেলগাড়িটা, চোখ যায় দিগন্ত রেখা অবধি। পাথুরে পাঁচিল ঘেরা কার বাড়িটা, পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী। গম 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 শব্দ বাজায় রেলগাড়ি। রোদ জলে উর্ধ আকাশে, নিচে জল খল খলে ছুটে চলে যায়। লাল নীল পালতোলা নৌকা ভাসে, ঘর বাড়ি বেড়ে যায় কু ঝিক ঝিক, ঘর বাড়ি বেড়ে যায় কু ঝিক ঝিক। হাড় চির চিরে ঘোড়া টঙ্গা টানে, কু ঝিক ঝিক, কু ঝিক ঝিক। বিছানা বালিশ বাঁধো এইবারে ঠিক, পৌঁছবো দানাপুর স্টেশনে। আমরা এসে গেছি জব্দা বেলায়। উড়োজাহাজের হয়ে
যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক। আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন। ঝিক 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 ঝিক। ভাড়ে চাকা আর সুখ আকাশে তো নেই, তার সাথে মেলে শুধু রেলগাড়িতেই। ঠিক 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 ঠিক। এক পা হাঁটুতে তুলে আরেক পায়ে চুমুক লাগাবো ভাড়ে গরম চায়ে। ছিক 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 ছিক। কত লোক মাঠ ঘাটে, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি। ঠিক 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 ঠিক। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে কালি চলে যাব শিমুল তলায়। ঝিক 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 ঝিক। রোগা নদী শালবন, রোগা নদী শালবন, রোগা নদী শালবন, লালমাটি আর উটের কুজের মতো ছোট্ট পাহাড়। ঠিক 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 ঠিক। সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর। ঝিক 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 ঝিক। ঝিক 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 ঝিক। ঝিক 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 ঝিক। ঝিক 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 ঝিস। অনেক ধন্যবাদ। আর আবহে তো রয়েছেন প্রসাদ দা, আপনিও সাউন্ডে রয়েছেন, আপনাকেও অনেক ধন্যবাদ। আমার কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে আপনি আবহ এবং ধ্বনি প্রক্ষেপণ করছেন, সেজন্য অনেক ধন্যবাদ। আপনাদের অবশ্যই করতালি তার জন্য থাকবে। আচ্ছা, একটা কথা আমরা কলকাতায় লক্ষ্য করেছি এখন, যে দেখতে পাচ্ছি যে মঞ্চের সামনে শ্রোতার সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু গ্রাম বাংলায় এসে দেখেছি না, অনেক মানুষ আসেন, তারা হয়তো কবিতা অনেকে বোঝেন। ছোটবেলাকার কথা মনে পড়ে যায়, পড়েছি হ্যাঁ বাবুদের তালপুকুরে, কাঠবেড়ালি, এরকম। বা আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে প্রেমে পড়লেই ছেলেরা, কিন্তু না শুধু ছেলেরা নয়, মেয়েরাও, মানে আমিও কবিতা লিখেছি, এখনো টুকটাক লিখি। আকাশবাণীতে তো আমাদেরকে প্রচুর স্ক্রিপ্ট তৈরি করতে হয়, তাই লিখি। তবে প্রসাদ দা বলছে এবার কি বলবেন। আমি গ্রাম বাংলার সেই পুজোর কথাই বলবো, যে পুজোর বিসর্জনের বাজনা কিছুদিন আগে বেজে গেছে বলে এই হেমন্তকালে বসে আমরা সকলে মিলে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট 12 মাসে 13 পার্বণগুলো রয়েছে, সেই আনন্দগুলো, এই যে ছট পুজো গেল, জগদ্ধাত্রী পুজো গেল, এখন রাসমেলা চলছে, এই আনন্দগুলো ছোট ছোটভাবে আমরা পেতে চাইছি। আর কিছুদিন পরে এসে যাবে বড়দিন, তারপরেই আসবে সরস্বতী পুজো, বেরিয়ে পড়বে তরুণরা, তরুণীরা। আর আমি বলবো সেই নবীন কাকার গল্প। কিছু দূরেই আমার দেশের বাড়ি, নামটা আজকে উজ্জ্ব থাক, অনেক রাত হয়েছে। আমি দেখতাম যে একজন নবীন কাকার মতোই একজন মূর্তি বানায়। আমি বসে বসে আমার গরমের স্কুলে ছুটি পড়লেই আমি আসতাম দেখতে আমার দেশের বাড়িতে, তিনি মূর্তি তৈরি করতেন। সেই নবীন কাকার মতো মানুষগুলো কেমন আছে, তারা কোথায় আছে, তারা কেমন আছে, তারা কি তাদের প্রাপ্য সমস্ত পারিশ্রমিক পায়, তারা কি ভালো আছে, তাদের সন্তানেরা কোথায় আছে, তারা কি আজও মূর্তি গড়ে, সেটাই জানবো শারদীয়া কবিতায়। দেখুন, আপনাদের বাংলা সংস্কৃতির সঙ্গে একদম ভরপুর এই কবিতাটি। একটু আমার সঙ্গে সঙ্গ দিন কিছুক্ষণ সময়, আমি বেশি সময় নেব না, কারণ আমি তো দেখুন আমরা শিল্পী, আমরা যখন কবিতা বলতে এসেছি তখন কিছু তো অন্তত বলে না গেলে আমাদের মানে কি বলবো আকুলি বিকুলি হয় আর কি, এখনো পর্যন্ত। কবে হবে না সেটা জানি না। তাই শারদীয়া শুভ দাশগুপ্ত। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান, গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়ায় নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া।
সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী, চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতাবাতি। শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা। দূর গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি পাটের খেতে জল থই থই বান, সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটি দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন। পুজো আসছে, রোদ্দুরে তাই বাজলো খুশির বিন। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে। পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটা ঠাকুর টালির চালের কোণে। নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা সবাই রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে। পূবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপিসারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো নিথর নবীন কাকা। অঝোর ধারে কেঁদেই চলেন দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব, কুপির আলো ঘরে। নবীন কাকার পাথর হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরানো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, হে মুক্ত নয় দুর্গা বা পার্বতী? এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি। কেঁদে বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু। মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরলো, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরলো। ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে। সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো,
দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল, কোথায় গেলি মা রে আমার, কোথায় তোকে পাই, মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো? মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে। আমরা অবাক, আমরা অবাক। মহালয়ার ভোরের শিউলি ঝরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। সাউন্ডের ভদ্রলোক বোধহয় চলে গেছেন, সমস্ত বন্ধ করে দিয়ে, সব চারদিকে বন্ধ হয়ে যাচ্ছে। তবুও যারা মনে হচ্ছে দূরে দাঁড়িয়ে আছেন একটু আসুন। আর দু একটি কবিতার মাধ্যমেই আমি আমার অনুষ্ঠান শেষ করব, কারণ অবশ্যই আপনাদের কাছ থেকে যে প্রাপ্তি আমরা পাই সেটা নিয়েই কিন্তু আমরা আবার দিনযাপন করি। বারবারই এই কথা বলছি, কারণ বাংলা শিল্পকে কিন্তু বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। শহরে দেখেছি যে হ্যাঁ সিনেমা হলে, না এখন সিনেমা হলে যায় না, মলে সিনেমা হলে যায় আর বেড়াতে যায়। আর বেড়াতে যাওয়ার গল্প তো আমাদের হয়ে গেছে। আমাদের কাছে অবশ্য কবিতার দেশেই হচ্ছে বেড়াতে যাওয়ার জায়গা। তাই এবারে যে কবিতাটি বলবো বলে ভেবেছি সেটি তেজ, একটি মেয়ের তেজের গল্প। যে মাধ্যমিকে প্রথম হয়েছে, প্রত্যন্ত এক গ্রামে থাকে, সে সেদিনই পুরস্কার নেবে। তার মতো সমস্ত মেয়েরা বা ছেলেরা যারা অন্ধকারে পড়ে থাকে, এই আলোর প্রদীপ এসে তাদের শিক্ষার আলোকে জ্বালাবে। এই বিদ্যাসাগরের দেশের মেয়ে আমরা, তাই আমাদের অন্তত ভ্রান্ত হওয়া উচিত নয়। অন্য রাজ্য, অন্য জেলা দেখবে মেদিনীপুর কি করছে। তেজ, দেবব্রত সিংহ। আমি জামমনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি বটি। কাগজওয়ালারা বললে কুহু অতটুকুন বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হুলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের এই মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগড় খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙাইয়ে খবরটা যখন প্রথম শুনালে, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুটিয়া অন্ধকারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালো ছিল, এ কি সপুন দেখছি নাকি? স্যার বলে এটা সপুন লয়, সপুন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁধে ভাসাইছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে, আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে আমাদের কুড়া ঘরটাকে কিভাবে আলো করছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামমনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি। যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরের হিসাল ঠেলবে, তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরিপাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো
দেখ সাজলি, মন খারাপ করলি তো হারা গেলি। শুন, যে যা বলছে বলুক, এইসব কথা এক কানে সীমালে আর এক কানে বার করে দিবি। তখন আমাদের বাবুপাড়ার কুচিল দেঘরার ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা, মাঝে মধ্যে জ্বর টর আসত, যার আইলে মা চুপচাপ একনাতে তালায় পাতে শুয়ে থাকতো। মনে ছিল সে ছিল এক জাড় কালের সকাল, রদ উঠেছিল ঝলমালানি, ঝিঙ্গা ফুলার রদ। আমি সে রদে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরাগিনী লক পাঠাইছিল বার কতক, মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুল তলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বেড়েই ফুকছিল বুড়ি। শেষতক পড়া থাকি উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দাঁড়, অত বড় বারান্দা, সব ঝাটপাট দিয়ে সাফসুত্র করে আসছিলাম চলে। দেঘরাগিনী নাই ছাড়লেক, এক গাদা এঁটা কাটা জুঠা বাসন আমার সামনে আসে ধরে দিলেক। বললাম, তোমাদের জুঠা বাসন আমি ধুতে লাই পারবো। বাবুগিনি সে কি রা, কি বললি আরেকবার বল। দেখনি যতটুকুন মূল হয় তত বড় কথা জানিস। তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতদিন জুঠা বাসন ধুয়ে এতকাল গুজারে গেল, আর তুই বলি জুঠা বাসন ধুতে লারবি। বললাম, হ, তোমাদের জুঠা বাসন আমি ধুতে লারব, তোমরা লক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গটগট করে বাবুগিনীর মুখের সামনে আমি বেড়াই চলে এসেছিলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামালা। বেলা ডুবলে মাহা তোদের ধান কাটে, বাপ ঘরকে আলে, দু পাতা লিখা পড়া করা, নাতির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রা কাড়ে নাই। আঘন মাসে সন্ধ্যাবেলায় ইগনাতে আগুন জ্বালে গা হাত পা সেকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো, বাপ্পার পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের এমন চেহারা আমি কোনোদিনও দেখি নাই। বাপ সেদিন মা দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে, মাথায় হাত বুলায়, গমগমা গলায় বলেছিল, যা করেছিস ব্যাস করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, গতর খাটাই খাইছে। তাতে হয়েছেটা কি রে, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাটসাবি হোক না কেনে, কারুর কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনের লগে লেখাপড়া শিখাচ্ছি তুকে, না হলে আমাদের হাত হাতটা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায়, কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গবুল লতার ইগনাতে লুকে এখন লুকাকার, তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে, পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন মেয়ারা যাতে উঠে আসে, তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। লাও 10,000 চেকটা এখন লাও, তোমাকে আমরা আরো টাকা দিব, ফুল দিব, সংবর্ধনা দিব। আয় টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, তার বদলে দেখলাম ঝলকে উঠলো আমার বাপ্পার মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন, সংবর্ধনা দিবেন, দাদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢক গিলে গাছে দেঘরাগিনীর বড় বেটা, যে এখন পার্টির বড় লেতা, ভিড় ঠেলেছে আসে বলে, কেনে তুই তো আমাদের ঘরের কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তো কি লাগবে খুলে বল। বললাম,
আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাঁজলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গাঁ গেরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখা পড়ার লাগে কাঁধে ভুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। আচ্ছা, আমি কি আরেকটি কবিতা বলে শেষ করব নাকি আপনাদের কি? হ্যাঁ, একটু আমাকে একটু মাইক্রোফোনটা দেখবেন, এটা আমি মঞ্চাভিনয় করে দেখাবো। আমি চেয়েছিলাম একটা ল্যাপটপ। হ্যালো, একটা চেয়ার দিলে ভালো। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে এখন আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি আমার একটি প্রিয় কবিতা লেখ্য। সেটি নাটক বলেই ভালো বলা যায়। একজন মহিলা, তাকে কতভাবে মানুষ নন্দিত করে, প্রশংসা করে, আর সেই নারী যদি প্রতিবাদী হয়ে ওঠে তখন তাকে নিন্দিত করে। তারপর তার বহু কিছু অনেকের পছন্দ হয় না আমাদের সমাজে। সেরকমই একজন নারী দ্রৌপদী। বাহির থেকে দেখলে মনে হয় এত সুন্দর একজন নারী, পট্ট মহিষী, শ্রীকৃষ্ণের বান্ধবী, তার কিসের দুঃখ? এ কি দুঃখের বিলাসিতা? আমরা সকলেই জানি সেই মহাভারতের গল্প, সেটি ছোট করে আপনাদের সামনে। আর দ্রৌপদী চলেছেন ইন্দ্রপ্রস্থের দিকে। সেই সময় মহাভারতের কাহিনী তিনি তুলে ধরছেন দেবেশ ঠাকুর। আমরা পঞ্চপাণ্ডব, আমি চলেছি মহাপ্রস্থানের পথে। আমার পেছনে যুদ্ধক্লান্ত বিধ্বস্ত বিষণ্ণ ভারতবর্ষ, শ্যাম গভীর সুনিবিড় ভারতবর্ষ, আর সম্মুখে সদা মধুময় শ্রীময় শ্রী ইলাবৃত বর্ষ। স্বর্গ, মহাপুরুষের পূর্বাভাস। এই মহানিষ্ক্রমণের পথে পিছন ফিরে দেখতে নেই, পিছন ফিরে তাকাতে নেই। ফিরলে স্বর্গনাশ, অমর্ত্যভূম থেকে সোজা মর্ত্যভূমি। আমি স্বর্গ চাই না, এও জানি ভীমাদি পাণ্ডব চতুষ্টয় সশরীরে স্বর্গ চান না, কিন্তু ধর্মরাজ চান। তিনি ব্যতীত সকল পাণ্ডব পিছনের দিকে ফিরে তাকাবেন এবং চ্যুত হবেন। আমি প্রথম স্বর্গভ্রষ্ট হব, কিন্তু স্বপ্নভ্রষ্ট হব না। আমি দ্রৌপদী, মহাভারতের এবং ভারতের সব থেকে আলোচিত, নিন্দিত কিংবা নন্দিত চরিত্র। আমি পাঞ্চাল রাজকন্যা, তাই পাঞ্চালী। বর্ণ কৃষ্ণ, তাই কৃষ্ণা। আমি যজ্ঞাগ্নি শম্ভুতা, তাই যাজ্ঞসেনী। আমি নাথবতী হয়েও অনাথিনী।
আমি পুরুষোত্তম শ্রীকৃষ্ণের স্নেহ সিঞ্চিত প্রিয় সখী, পঞ্চ পাণ্ডবের পট্ট মহিষী মহামতি বেদ ব্যাস আমাকে এঁকেছেন পৃথিবীর শ্রেষ্ঠ কলাবিদের রূপে রসে। কুমারী, চাপি, পাঞ্চালী, বেদী মধ সমুত্থিতা, সুভাগা, দর্শন্যাঙ্গী, সসিতায়ত লোচনা, শ্যামা পদ্ম পলা সাক্ষী, নীলে কুঞ্চিত মূর্ধজা, তাম্র তুঙ্গী নখী, শুভ্রুশ্চারুপীন পয়ধরা, মানুষং বিগ্রহং কৃত্তা সাক্ষাতমর বর্ণিনী, নীলোৎপল সমগন্ধা যস্যা ক্রোশা প্রধাবিতা। মানব দেহধারী আমি, সাক্ষাৎ অমর বর্ণিনী, যার নীল পদ্মের মতো গন্ধ ক্রোশাবধি বিস্তৃত। দুবিঘত ফুলের দূরত্বে কত কীট আকৃষ্ট বিনষ্ট হয়, আর আমার গন্ধে গোটা ভারতবর্ষ আকৃষ্ট হবে না, বিনষ্ট হবে না? আমি শেষ থেকে শুরু করেছি, বেশ, সূচনা থেকেই সূচিত হোক কৃষ্ণা চতুর্দশী, প্ররোচনা থেকে রচনায় আসি। আমার পিতা দ্রুপদরাজ আমাকে চুপি চুপি বলেছিলেন, কৃষ্ণা তুমি অজনী সম্ভবা। আজ আমি চিৎকার করে বলতে চাই, আমি অজনী সম্ভবা। নরনারীর স্বাভাবিক জননে যে জনম আমার তা হয়নি, তাহলে আমি কি মানুষ নই? দেবতা, গন্ধর্ব, রক্ষ, যক্ষ, তাই কি আমার কামনা বাসনা অপ্রাকৃত? অথবা আমি সত্যি যজ্ঞাগ্নি সম্ভূতা, যাজ্ঞসেনী, নাথবতী হয়েও অনাথিনী? আমার পিতা আমাকে সর্ব শাস্ত্রে গুণান্বিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ। একদিকে শাস্ত্র ও শস্ত্রে নিপুণা হলো যাজ্ঞসেনী। শুরু হলো মহাভারতের সেই পর্ব। আমার পিতা দ্রুপদরাজ কুরুবংশকে ধ্বংস করার জন্য উদ্যত হলেন। তিনি জাজ এবং উপজাজ নামে দুই যাজ্ঞিক ব্রাহ্মণের সহায়তায় কুরুবংশ ধ্বংসের যজ্ঞ করলেন। যাজ্ঞিকদ্বয় উত্তর দিলেন, আপনার লক্ষ্য কি? কুরুবংশ ধ্বংস নাকি পুত্র সন্তান লাভ? পিতা বললেন, ইতিহাস থেকে মুছে যাক কুরুবংশের নাম। তথাস্তু বলে যখন পূর্ণাহুতি দেওয়া হয়, তখন যজ্ঞস্থল থেকে দ্রৌপদীর জন্ম। অন্তঃপুরিকারা জানতে চান, কি হলো গো, ছেলে না মেয়ে? ছেলেও না, মেয়েও না, নপুংসক। নপুংসক। শুরু হলো সেই মহাভারতের কলুষ পর্ব। আমার পিতা, আমার শাশুড়ি মাতা আমাকে সাধ্বী হতে বলেছিলেন। আমি পঞ্চসতীর তালিকায় আমার নাম নেই, তবে পুত্রবতী হয়েছি। আমার গর্ভে যুধিষ্ঠিরের ঔরসে প্রতিবিম্ব, ভীমের সুতোষম, অর্জুনের শ্রুতকর্মা, নকুলের শতানিক আর সহদেবের শ্রুতসেন। এতেই যে আমি যথেষ্ট সৌভাগ্যবতী প্রমাণ হয় নাকি? পাণ্ডবগণের তো আরো অনেক স্ত্রী ছিল লীলা মাধুর্যের জন্য, সংসার যাপনের জন্য। অর্জুনের স্ত্রীগন্ত মহীয়সী, কৃষ্ণ ভগিনী সুভদ্রা, নাগকন্যা উলুপি, মণিপুর দুহিতা চিত্রাঙ্গদা। আর আমি কোথায়? অঙ্কে না পর্যঙ্কে? পট্ট মহিষী হয়েও বারাঙ্গনা। কতবার প্রশ্ন করেছি আমার প্রিয়তম সখা শ্রীকৃষ্ণকে, বলো তুমি অন্তর্যামী, আমার পরিচয় কি? আমি কি শরীরে ক্রীড়ন, অথবা গোপন পরিচয়ের আবর্তে বিনাশ? আবারও শুরু হলো মহাভারতের কলুষ পর্ব। বারবার শকুনির তঞ্চকতার পাশা খেলায় পরাজিত হচ্ছেন ধর্মপুত্র,
বারবার হারাচ্ছেন ধন, রাজ্য, পঞ্চভ্রাতাকে, আবার চাল। দূতপণ দ্রৌপদী, ধর্মপুত্র সম্মত হলেন আমাকে দূতপণ রাখতে। ধর্মপুত্র আমাকে পণ রেখে বললেন, নৈবরাজবা ন মহতি নাতি কৃষ্ণা ন রোহিণী নীল কুঞ্চিত কেশী চ তয়া দিব্যা মহং দয়া। সভাস্থল অধবদন, প্রবীণগণ ধিক ধিক করে উঠলেন। সভাস্থল অধবদন, প্রবীণগণ ধিক ধিক করে উঠলেন। শুরু হলো সেই নির্মম পাশা খেলা। যথাবিধি শকুনির পরাজিতও হলেন, পরামর্শে পরাজিত হলেন ধর্মপুত্র। উল্লাসে ফেটে পড়লেন দুর্যোধন, হা হা প্রতিশোধ, ইন্দ্রপ্রস্থের প্রতিশোধ। বিদুরকে বললেন, যাও দ্রৌপদীকে নিয়ে এসো, দাসী বৃত্তি করবে সে। বিদুর প্রত্যাখ্যান করে বললেন, যাও মূর্খ, এই কর্ম থেকে নিষ্কৃত হও। তখন ভীত প্রতিক্রামীকে পাঠালেন আমাকে নিয়ে আসতে। প্রতিক্রামী, এ কি বলছেন আপনি? কোন রাজপুত্র কি তার স্ত্রীকে পণ রাখতে পারেন? রাজা কি এতটাই দ্রুতমদে মত্ত? তার কাছে ধরবার মতো আর কি কোনো পণ ছিল না? আমি রজস্বলা, আমি একবস্ত্রা, আমি এই অবস্থায় সভায় গেলে চন্দ্র সূর্য লজ্জায় মুখ লুকোবেন, প্রবীণেরা লজ্জা পাবেন। তখন ভীত প্রতিকামীকে সরিয়ে দুঃশাসনকে প্রেরণ করা হলো। সারমেয় সদৃশ্য সেই কীটানুকীট আমার কেশ আকর্ষণ পূর্বক বললেন, তুমি রজস্বলা হও, তুমি একবস্ত্রা হও আর বিবস্ত্রা হও, তোমাকে আমরা দ্রুত ক্রীড়ায় জয় করেছি, তুমি আমাদের দাসী, এখন আমাদের ভজনা করো। আমাকে চুলের মুঠি ধরে টেনে আনা হলো সভাস্থলে। পৃথিবীতে কোনো নারী এত লজ্জার সামনে পড়েনি। বীর পঞ্চস্বামী বর্তমান, শ্বশুরকুলের সকল প্রাজ্ঞ মনীষা বর্তমান, চারিদিকে সাপদের অট্টহাস। একখণ্ড নারী মাংসের জন্য শকুন যেন গগনচারী। কর্ণ বললেন, ইয়াঙ্গে তারেকা পতিকা বন্ধ কীর্তি বিনিশ্চিতা, অনেকে স্ত্রী বন্ধ কীকৃত নিবেশ্যা মাত্র। ধর্মপুত্র, আপনার ধর্মবিধান কি? বৃকোদর, তোমার গদা ভল্ল তোমর পাশ কি বিকল হয়ে গেল? তৃতীয় পাণ্ডব, যে তুমি গান্ডীবের নিন্দা শুনে অগ্রজকে হত্যা করতে উদ্যত হও, স্ত্রীর নিন্দা তোমাকে স্পর্শ করছে না? সভা মধ্যে একমাত্র ধিক্কার দিয়ে বললেন মধ্যম পাণ্ডব, মহারাজ যুধিষ্ঠির, দূতকারদের বারাঙ্গনা থাকে, তারাও এত অসম্মানিত হন না। দূত সভা, আহ কি ভয়ঙ্কর সেই পঙ্কলীলা! পদাকার এক সভ্যতার নগ্ন রূপ। দুঃশাসন প্রকাশ্যে আমাকে বেশ্যা বলে সম্বোধন করছে, আমার কেশ আকর্ষণ করছে, আমার শরীরের সমস্ত বস্ত্রটুকু সরিয়ে নিচ্ছে। আমি লজ্জার গভীরতার মধ্যে ডুবে যাচ্ছি। কিলবিল করছে জলৌকা। হঠাৎ ডুবন্ত মানুষ যেমন শেষ তৃণখণ্ডকে পরম নির্ভরতার সঙ্গে জড়িয়ে ধরে, আমার মনে পড়ল সখা শ্রীকৃষ্ণকে। পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদিদেবমজং বিভুম। পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদিদেবমজং বিভুম। মুহূর্তে দেখলাম মহাত্মা ধর্ম তার নির্দেশে বস্ত্ররূপ ধারণ করে আমাকে আচ্ছাদিত করলেন। আবৃতা আমার চোখে তখন ক্রোধাগ্নি। আমি চিৎকার করে বলেছিলাম, সভাস্থ সকলে শুনুন, যারা আমাকে লজ্জার সামনে এনে ফেলেছেন, কেশাকর্ষণ পূর্বক বেনিবন্ধনহীন করেছেন, রজস্বলা আমাকে অসম্মানে রক্তাক্ত করেছেন,
আজ থেকে ঠিক 14 বছর পর এক ভয়াবহ যুদ্ধে তাদের পতি পুত্র বন্ধু প্রিয়জন নিহত হবে হবে এবং তাদের ধার্যাগণ রক্তাক্ত কলেবরা হয়ে মুক্ত কেশী হয়ে তাদের তর্পণ করবে। পরিত্রাণায় সাধুনং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে কুরুক্ষেত্র 18 দিনের সেই ভয়াবহ যুদ্ধ, গান্ডীবের টঙ্কার ধ্বনিত হলো পাঞ্চজন্য, দেবদত্ত, পৌণ্ড্র, অনন্ত বিজয়, ধীরে ধীরে সব শেষ হয়ে গেল। কৌরব পক্ষে শুধু বিধবার হাহাকার, চারিদিকে কান্না, স্তূপীকৃত মৃতদেহ, গলিত সব দেহ, আকাশে চিল শকুনের উল্লাস, শিবার উচ্ছ্বাস। আমি কি এই চেয়েছিলাম? আমি কি পেলাম? আমি আমার পরম সখা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলাম, এই তোমার সাধুর পরিত্রাণ, দুষ্কৃতির বিনাশ? তাহলে কোন অপরাধে আমার পঞ্চপুত্র অশ্বত্থামা হাতে নিহত হলো? তুমি কি এই হত্যা নিবৃত্ত করতে পারতে না সখা? তুমি কি তোমার পরম ভাগিনেও অভিমন্যুর হত্যা নিবৃত্ত করতে পারতে না? অথবা এও তোমার রাজনীতি? এত লয়, এত ক্ষয়, এত বিনাশ। পুরুষোত্তম রাজপতি কে রাজা হবে সমাগরা ভারতবর্ষে? পুরুবংশ নয়, পাণ্ডবদের সঙ্গে যদু বংশ যুক্ত হবে। কারণ উত্তরা তো যদুবালা সুভদ্রার পুত্রবধূ। তাই কি এত লয়, এত ক্ষয়, এত বিনাশ? কৃষ্ণের জ্যোতি কলিলা পুরুষোত্তম যদুপতি, স্বর্গ এই তৃষ্ণার্ত মরু ছেড়ে স্বর্গ আমি চাই না, চাই না মহাপ্রস্থে নির্গমন। এই ধূলিময় ভারতবর্ষের মাটি হোক আমার আশ্রয়, নব কিশোর আমার শেষ শয্যা। নরলীলায় হয় অনুর অনেক অনেক ধন্যবাদ যারা এত রাত্রে রয়েছেন আমার জন্য। হ্যাঁ, আগরতলার অন্যান্য মালপত্র এসছে, তাহলে আপনাদের গাড়িগুলো সেদিকে সরিয়ে দেওয়া হবে, তখন আপনারাই অসুবিধায় পড়বেন। দেখুন, প্রথমেই আমি যার কথা বলেছিলাম তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমার একক অনুষ্ঠান হয়েছিল এবং ভারতবর্ষ কেন, সারা বিশ্বে এটি প্রথম একক, শুধু রবীন্দ্রনাথের কবিতা ছিল, নহি সামান্না। আমি আগামী 21শে নভেম্বর যাচ্ছি ম্যানচেস্টারে সেই নহি সামান্না নিয়ে, যদিও শুধুমাত্র রবীন্দ্রনাথের কবিতা থাকবে না। কারণ আপনারা বুঝতেই পারছেন, যেখানে গ্রাম বাংলার মানুষ তারা শিল্প প্রদর্শন করেই সঙ্গে সঙ্গে বাড়ি চলে যান, সেখানে বিদেশের সেই মানুষদের কাছে, তারা অবশ্য প্রবাসী, তাদের কাছে আমার কতটুকু আশা, যদিও তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং গত অনুষ্ঠানে যখন আমি হ্যারো আর্ট সেন্টারে অনুষ্ঠান করেছিলাম কথা ও কবিতা, তারা বলেছিলেন এমন অনুষ্ঠান আমরা কখনো দেখিনি।
আমি ধন্য হয়েছিলাম। অবশ্য আমি আমার দেশের মানুষ যখন বলেন তখনও আমি ধন্যই হই, কারণ ভালোবাসা সব একরকম, সে জবদা মেলাই হোক, সে মেদিনীপুরের কোনো উৎসবই হোক, কলকাতার কোনো রবীন্দ্র সদনের মঞ্চই হোক, আর সেটা ম্যানচেস্টারের মঞ্চই হোক। কিন্তু এখন বর্তমানে আমি রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করলেও আমি শেষ করছি কাজী নজরুল ইসলামকে নিয়ে, কারণ সাম্যতার কথা বলেন তিনি, মানুষের কথা বলেন। আমি বিদ্রোহী কবিতার নির্বাচিত একটি অংশ, যেটি বর্তমানের এই বিধ্বস্ত অবস্থায় খুব প্রাসঙ্গিক, বারে বারে, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশে ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীমে ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকে সে ঝড় অকালে বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলবীর চির উন্নত মমশী, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, পিং দিয়া দিই তিন্দোল, আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ঝাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর চির উন্নত মমশী, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণীর পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ, আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুতো, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষে পিয়া ব্যথা বারিধি, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর চির উন্নত মমশী, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মম রাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ প্রণব নাদ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস, আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল চল উর্মের হিন্দোল দোল,
আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু তোলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশে ছাপিয়া, ভয় সপ্ত নর খাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহ বাহিনী অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা, কভু ধরণীরে করি বরণিয়া, কভু বিপুল ধ্বংস ধন্যা। আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধরে কালফনি। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজিকে, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীনে বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারের খড়গ কৃপার ভীম রণভূমে রলিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন, শোকতাফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নতশীল। অনেক অনেক আনন্দ। সব শেষেও যে কয়েকজন আমার জন্য রয়েছেন আর অবশ্যই শুনতে চেয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও আনন্দিত হলাম, জবদা মেলা আমাকে একেবারে নিরাশ করে ফিরিয়ে দিল না। তবে একটা কথা, যে এই জবদা মেলা 2 বছর পরেও যে আপনারা আমাকে মনে রেখেছেন, এটা সত্যি আমার প্রাপ্তি। আবারও যদি আমার কবিতা বা আবৃত্তি শুনতে আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা ডাকবেন, আমরা সত্যিই বাধিত হব। আমি আর প্রসাদ গাঙ্গুলি। ধরে নেন মাইক্রোফোনটা ধরে নেন।